যদি সেনা পাঠায় তাহলে বাংলাদেশি সেনাদের পিছু হটতে কতটা সময় লাগবে? 48 ঘন্টায় আপনারা মানে একদম পুরো ধুয়ে মুছে সাফ হয়ে যায়। একটা ছোট্ট রাষ্ট্র যার জন্ম দিয়েছে ভারতবর্ষ, আমাদের একটা আমরা তো বলেছি যে 15 মিনিটের জন্য পুলিশ লাগবে না, খুলে দিক বর্ডার। বিগত প্রায় 2 বছরে ভারতীয় মিডিয়া তাদের তথাকথিত সৈন্য বিশেষজ্ঞ ও সাবেক সেনা অফিসারদের একটা কমন কথা হলো চিকেন নেক দখল করে ফেলবো, পুরো বাংলাদেশ দখল করে ফেলবো। কিন্তু আসলেই কি বাংলাদেশ দখল করা এত সহজ হবে? চলুন আজকে একদম পিওর সামরিক দৃষ্টিকোণ থেকে আমরা হিসেব করে দেখি আদৌ বাংলাদেশ সামরিকভাবে দখল করা সম্ভব কিনা। একটা যুদ্ধ শুরু করতে হলে এবং জয়লাভ করতে হলে বেশ কিছু বিষয় নিশ্চিত করতে হয়, আর সবার আগে নিশ্চিত করতে হয় লজিস্টিক্স। রণনীতিতে একটি বহুল প্রচলিত প্রবাদ হলো অ্যামেচাররা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলে আর প্রফেশনালরা কথা বলে লজিস্টিক্স নিয়ে। আসলে যুদ্ধ জেতার জন্য অধিক সংখ্যক সেনা বা ভয়ানক মারণাস্ত্রের চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সাপ্লাই চেইন। আপনাদের মনে আছে ইউক্রেন যুদ্ধের শুরুতে রাশিয়া কিয়েভ দখলের জন্য একটি বিশাল কনভয় পাঠিয়েছিল। 40 মাইল দীর্ঘ সেই কনভয় লজিস্টিক সাপোর্টের অভাবে যেভাবে স্থবির হয়ে ইউক্রেনীয় ড্রোনের সহজ শিকারে পরিণত হয়েছিল। একই সাথে আমেরিকার দেয়া জ্যাভেলিন মিসাইলের আঘাতে রুশ ট্যাঙ্কবহর ধসে পড়ে। আসলে যুদ্ধক্ষেত্রে সৈন্য পাঠানো সহজ হলেও গোলাবারুদ, জ্বালানি ও খাদ্য, গ্রাউন্ড লাইন্স অফ কমিউনিকেশন সরবরাহ করা সবচেয়ে কঠিন। বাংলাদেশের নদীমাতৃক টেরেইনে ভারতীয় লজিস্টিক্স কনভয়গুলো সহজেই চোরাগোপ্তা হামলার শিকার হবে, যার ফলে তাদের টিথ টু টেল রেশিও বা লড়াকু সৈন্য ও সরবরাহকারী সৈন্যের ভারসাম্য পুরোপুরি ভেঙে পড়বে। ভারতকে বাংলাদেশ আক্রমণ করতে হবে অন্তত 3 মাসের লজিস্টিক্স নিয়ে, কিন্তু এত বিপুল সংখ্যক লজিস্টিক্স সাপ্লাই দেওয়ার ক্যাপাবিলিটি তা আসলে ভারতে এখন নেই। যেখানে রাশিয়ার মতো দেশ স্ট্রাগল করছে, সেখানে ভারতের জন্য রেগুলার লজিস্টিক্স দেয়া একরকম অসম্ভব। এবার আসা যাক প্রধান বিষয়, সেটি হচ্ছে অ্যাকচুয়াল যুদ্ধ। আর যুদ্ধ নির্ভর করে টেরেইনের উপর। বাংলাদেশের ভৌগোলিক গঠন যে কোনো আক্রমণকারী বাহিনীর জন্য একটি প্রাকৃতিক অ্যান্টি অ্যাক্সেস এরিয়া ডিনায়াল বা A2AD জোন হিসাবে কাজ করে। সারা দেশে জালের মতো ছড়িয়ে থাকা হাজার হাজার নদী, খাল ও জলাভূমি যে কোনো মেকানাইজড ইনফ্যান্ট্রি এবং আর্মার্ড ডিভিশনের অগ্রযাত্রাকে চরমভাবে মন্থর করে দেবে। বাংলাদেশের দীর্ঘ বর্ষাকাল এবং কর্দমাক্ত ভূমি আক্রমণকারীদের জন্য ফ্রিকশন অফ ওয়ার তৈরি করবে। এর পাশাপাশি 17 কোটির ঘনবসতিপূর্ণ দেশে যে কোনো যুদ্ধ দ্রুতই আরবান ওয়ারফেয়ার যুদ্ধে রূপ নিতে বাধ্য। সাম্প্রতিক সময়ে সিরিয়ার আলেপ্পো এবং ইউক্রেনের বাখমুত বা মারিউপোল শহরের যুদ্ধ প্রমাণ করে যে একটি ছোট শহর দখল করতেও আক্রমণকারী বাহিনীকে বিপুল ক্ষয়ক্ষতি স্বীকার করতে হয়। এই ক্লোজ কোয়ার্টার ব্যাটল এবং পার্বত্য চট্টগ্রামের গরিলা যুদ্ধের অনুকূল পরিবেশ ভারতের জন্য এক অন্তহীন মৃত্যু ফাঁদে পরিণত হবে। এছাড়া আমাদের দীর্ঘকালীন যুদ্ধের জন্য পিপলস ওয়ার বা জনযুদ্ধের কনসেপ্ট আছে। কোনো বিদেশি বাহিনী প্রবেশ করলে তা কেবল নিয়মিত বাহিনীর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা দেশব্যাপী অ্যাসিমেট্রিক রেজিস্ট্যান্স বা ইনসার্জেন্সির রূপ নেবে। ঠিক যেমনটি অত্যাধুনিক অস্ত্র থাকা সত্ত্বেও ভিয়েতনাম বা আফগানিস্তানে ভিনদেশি সামরিক শক্তিগুলো মোকাবিলা করেছিল। এর সঙ্গে ভারতের নিজস্ব কৌশলগত দুর্বলতাও জড়িত। পশ্চিমে পাকিস্তান এবং উত্তরে চীনের সঙ্গে উত্তেজনার মাঝে বাংলাদেশ ফ্রন্টে যুদ্ধ শুরু করলে ভারতকে 2 ফ্রন্ট ওয়ার ডায়লেমার বদলে ত্রিমুখী সংকটে পড়তে হবে। বিশেষ করে ভারতের মাত্র 20 থেকে 22 কিলোমিটার চওড়া শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক এই মুহূর্তে তাদের সবচেয়ে বড় চক পয়েন্ট। আর সংঘাত শুরু হলে এই করিডোরের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে এবং উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার্স রাজ্যগুলো লজিস্টিক্যালি ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকিতে থাকবে। আমাদের নিয়মিত সেনাবাহিনীরও দরকার নেই। পর্যাপ্ত স্যাবোটাজ করার ক্ষমতা থাকলে যে কোনো রেগুলার সেনাবাহিনী বিপদে পড়তে বাধ্য। ভারত শ্রীলঙ্কায় তামিল গেরিলা দমন করতে যেয়ে এভাবেই বিপদে পড়েছিল। আর সংঘাত শুরু হলে এই করিডোরের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে এবং উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার্স রাজ্যগুলো লজিস্টিক্যালি ভারত থেকে একটি স্বাধীন রাষ্ট্রে বিনা প্ররোচনায় আক্রমণ ভারতকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একঘরে রাষ্ট্রে পরিণত করবে এবং তারা কঠোর পশ্চিমা স্যাংশনের মুখে পড়বে। বাংলাদেশের ওপর ভারতের পূর্ণমাত্রার সৈন্য আগ্রাসন অত্যন্ত ব্যয়বহুলই নয়, বরং এটি ভারতের জন্য একটি চূড়ান্ত স্ট্র্যাটেজিক ব্লান্ডার হবে। কস্ট বেনিফিট অ্যানালাইসে দেখা যায় এমন যুদ্ধে ভারতের সম্ভাব্য লাভের চেয়ে অর্থনৈতিক ধস ও বৈশ্বিক বিচ্ছিন্নতার ক্ষতি বহুগুণ বেশি। তাই বাংলাদেশের জন্য সবচেয়ে কার্যকর কৌশল হল স্ট্র্যাটেজিক ডিটারেন্স বজায় রাখা।
সামরিক আধুনিকায়ন, লজিস্টিক সক্ষমতা বৃদ্ধি, পরাশক্তিগুলোর সাথে ভারসাম্যপূর্ণ কূটনীতি এবং ইস্পাত কঠিন জাতীয় ঐক্যের মাধ্যমেই সম্ভাব্য যে কোনো আগ্রাসনকে অঙ্কুরেই বিনষ্ট করা সম্ভব। দর্শক, আজ এই পর্যন্তই। ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।